আজ শুরু করব বাংলা প্রেমের গল্প বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত এর ৭ম পর্ব। দমদম এয়ারপোর্টের রিসিপশন কাউন্টারের পাশের টেলিফোন বুথ থেকে ফোন করছিলাম। ডায়াল টোন শুনতে পেলাম। ঘটাং করে পয়সা ফেললাম। একবার একবার পিছন ফিরে তাকালাম। ইন্স্যুরেন্স কাউন্টারের ভদ্রলোক তখনও আমার দিকে অনিমেষ তাকিয়ে আছেন। হাতটা যদি ইচ্ছে মতো লম্বা হতো তো ওখানে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চটাস করে চড় মারতাম। মজা নাকি? পয়সা খরচ করে প্রিমিয়াম দেবো আর উনি বলছেন ইন্স্যুরেন্স করবেন না। বলে কিনা ইন্স্যুরেবল ইন্টারেস্ট নেই। যদি নয়নার জীবনে আমার ইন্টারেস্ট না থাকে তো কার জীবনে আছে? তাছাড়া পলিসি তো করছি আমি। প্লেন ক্র্যাশে মরলে নয়না 2 লাখ টাকা পাবে। ওকে তো নমিনি করলাম মাত্র। ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে শুধোলেন, রিলেশন? প্রথমে গম্ভীর হলাম, তারপর ভাবলাম গম্ভীর হয়ে থাকলে খারাপ কিছু ভাবতে পারে। কত রকম বদখত লোক আছে কলকাতা শহরে, তাদের কত শত মেয়ের সঙ্গে কত রকম সম্পর্ক আছে। পাছে এই রামগরুরের ছানা নয়না সম্বন্ধে খারাপ কিছু ভাবে। তাই হেসে ফেললাম, একেবারে একগাল। বললাম, ভালোবাসি। ভদ্রলোক চশমার তলা দিয়ে আমারই দরদরিয়ে দেখলেন। বললেন, তাহলে কি লিখব? লাভার? আমি বাধা দিয়ে বললাম, না না। তারপর অসহায়ভাবে বললাম, কিছুই না লিখলে হয় না? ভদ্রলোক পেন্সিলটাকে দুবার প্ল্যান সেটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, ফিয়ন্সে? খুশি হলাম। ভয়ে ভয়ে বললাম, আচ্ছা, এইসব টেকনিক্যাল অসুবিধার জন্য আমি মরে গেলে টাকাটা পেতে কোনো ঝামেলা হবে না তো? উনি কনফিডেন্টলি বললেন, দেখবেনই তখন স্যার। ফোন করতে করতে ভাবলাম, বেশ বলল বটে, দেখবেনই তখন স্যার। মরে গেলে কোথায় থাকবো তা আমি কি করে জানবো? দেখতে পাবো কিনা তাই বা কে জানে। আর দেখতে গেলেও অন্যায়ের প্রতিকার করতে পারবোই এমন কি কোনো গ্যারান্টি আছে? তবে মরে যাবার পর যাই হোক, মরবার আগের মুহূর্তটিতে অন্তত আরামে মরতে পারবো, এই ভেবেই আশ্বস্ত হলাম। পাশের সিটের ব্যবসায়ী প্যাসেঞ্জার যখন কোমরে বাঁধা টাকার থলি নিয়ে হাউমাউ করে কাঁদবে, গর্বিতা এয়ার হোস্টেসের যখন নাক দিয়ে খুকুমনির মতো জল গড়াবে, কন্ট্রোলে বসা পাইলট আর কো পাইলটের তলপেট যখন গুড়গুড়িয়ে উঠবে আষাঢ়ের মেঘের মতো, তখন আমি একা একা আরাম করে শুয়ে শুয়ে স্বপ্ন দেখব। 2 লাখ টাকায় নয়না অনেক কিছু করতে পারবে। একটি ছোট্ট লোয়ানওয়ালা বাড়ি, একটি আকাশি নীল রঙা স্ট্যান্ডার্ড হেরাল্ড, তারপর ও যাকে ভালোবাসবে তার জন্য কিছু করতে পারবে। সেই ছেলে যদি পড়াশোনা করতে ভালোবাসে, তাকে একটি মন মতো স্টাডি করে দিতে পারবে। সে যদি শিকার করতে ভালোবাসে, তাকে দামি দামি ডাবল ব্যারেলের রাইফেল কিনে দিতে পারবে। আরও অনেক কিছু করতে পারবে, যা নয়না করতে চাই এবং যা ও আমায় কোনোদিনও জানতে দেয়নি। অত সামান্য প্রিমিয়ামের বদলে এমন একটি তৃপ্তি যে পাওয়া যাবে তা ভেবেই ভাল লাগছে। ফোনটা বাজছে, প্রায় 2 মিনিট হলো। এত সকালে বোধহয় কেউ ওঠেনি। বেয়ারা ধরল, বলল নয়না উঠেছে, চা খাচ্ছে। নয়না এসে ফোন ধরল। কি ব্যাপার এত সকালে? দমদম এয়ারপোর্ট থেকে ফোন করছি। কোথায় গেছিলেন? কোথাও যায়নি, এখন যাচ্ছি গুয়াহাটি। সেখান থেকে ছিলাম বেড়াতে? না না, অফিসের কাজে। আগেই যখন বলেননি তখন তো পৌঁছেই খবরটা দিতে পারতেন। রাগ করো না, বিশ্বাস করো, গতকাল দিনে ও রাতে তোমায় 3বার ফোন করেছিলাম। আমি তো সবসময় বাড়ি ছিলাম। হয়তো ছিলে, কিন্তু তুমি একবারও ফোন ধরোনি। কে ধরেছিল? প্রথম 2বার তোমার জামাইবাবু মানে দিলীপদা ধরেছিলেন, তার পরের বার ময়নাদি। আমি যখন কথা বললাম না তখন ময়নাদি বললেন ঘোস্ট কল। নয়না রেগে গেল, বলল, কেন? আপনি কি করছিলেন? আমি কিছুই করিনি বা বলিনি, মানে বলতে পারিনি। আসলে আমার লজ্জা করছিল ভীষণ। লজ্জা করছিল? কেন? মানে ভেবেছিলাম কিছু মনে করতে পারেন না ওরা। কি কারণে আমি তোমাকে রোজ রোজ ফোন করি এ কথা নিয়ে আলোচনা হতে পারে। কেন ফোন করেন আপনি জানেন না? আমি জানি, আমি তো জানি। আমার জন্য ভয় নয়, ভয় তোমার জন্য।
তোমাকে পাশে ওরা কিছু ভাবেন, অথচ ভাবার কিছুই নেই। আমি কাউকে কেয়ার করি না। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা আপনি না বাঘ মারেন? বললাম, সে সাহস অন্য সাহস, সে অনেক সহজ সাহস। তুমি বুঝবে না কিসে ভয়, তা তুমি বুঝবে না। ও চুপ করে রইল। বললাম, শোনো, এক্ষুনি একটি 2 লাখ টাকার পলিসি করেছি। রসিদটা খাম করে তোমাকে পাঠালাম। আর আমার যদি কিছু হয়, টাকাটা তোমার খুশি মতো খরচ করো। তোমাকে তো কিছুই দিতে পারিনি। ব্যাপারটার অভিনবত্বে ও বোধহয় রীতিমতো অভিভূত হয়ে পড়ল। অনেকক্ষণ কিছু বলল না। তারপর বলল, প্লেনে চড়লেই সকলে মরছে কিনা? বললাম, একদিন না একদিন তো মরতে পারে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তারপর ওর কাছে প্রতিবার বাইরে যাওয়ার আগে যেমন করে ভিক্ষা চাই, তেমনি করে ভিক্ষা চাইলাম। আমাকে চিঠি লিখবে? অন্তত একটি চিঠি। চিঠি? আচ্ছা। একটা তো? আচ্ছা, একটা লিখব। তো উঠবেন কোথায়? পাইনউড হোটেলে উঠব। খুব চমৎকার হোটেল। তুমি গেছো ছিল? অনেকদিন আগে ছোটবেলায় আমরা পিক হোটেলে ছিলাম। বললাম, ইস, যদি আমরা দুজন একসঙ্গে যেতে পারতাম, খুব মজা হতো না? হয়তো মজা হতো, কিন্তু কিছু কিছু মজা থাকে যা বাস্তবে হয় না, যা কল্পনা করতে হয়। বললাম, তা জানি। কিছুক্ষণ পরে বলল, রিজুদা, আপনি একটা পাগল। সত্যি সত্যি ইন্স্যুরেন্স করেছেন? কেন করছেন? আমি আপনার কে? বললাম, তুমি আমার কেউ নাও, কিন্তু আমার মৃত্যুর পর হয়তো কেউ হবে। ও অস্বস্তি ভরা গলায় বলল, আপনাকে নিয়ে মহা মুশকিলেই পড়লাম আমি। শুনুন, খুব ভালো করে থাকবেন, কিন্তু দুষ্টুমি করবেন না। রোজ আমাকে একটি করে চিঠি দিবেন। নয়নার গলাটা একটু ভারী ভারী লাগলো। আমি নিশ্চয়ই দেব। তুমি দেবে তো? তোমার চিঠির জন্য বসে থাকবো, কিন্তু তোমার যা খুশি লিখো, কিন্তু লিখো। একটা চিঠি তো বেশ, একেবারে ঠিক দিব, দেখবেন। তারপর বলল, ভালো লাগে না। কি যে চলে যান, কি যে চলে যান না, না বলে না বলে কেউ হুট করে। ভেবেছিলাম এই রবিবারে আপনাকে খেতে বলবো। মা অনেক দিন হলো আমায় বলছেন। কি করব বলো? অফিসের কাজ, না গিয়ে উপায় নেই। শিলংয়ে তো এখন বেশ ঠান্ডা হবে। ভালো করে গরম কাপড় চোপড় নিয়েছেন তো? ঠান্ডা লাগাবেন না কিন্তু। এমন সময় প্লেন ছাড়ার অ্যানাউন্সমেন্ট শুনলাম মাইক্রোফোনে। বললাম, নয়না, ছাড়ছি এখন। প্লেনে উঠতে হবে, চলি। ওপাশ থেকে নয়না তাড়াতাড়ি বলল, রিজুদা, ভালো হয়ে থাকবেন, চিঠি দিবেন। আচ্ছা। ফোন ছেড়ে দিয়ে প্লেনটি যেখানে টেক অফের জন্য রানী মৌমাছির মতো উদগ্রীব হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে দৌড়ালাম। দরজা দিয়ে বেরোতে গিয়ে একজন মোটা ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লাগলো। ভদ্রলোক মারেন আর কি, যেন আমারই দোষ। কিন্তু আমার এখন আর কারো সঙ্গেই ঝগড়া করতে ইচ্ছে নেই। হাত জোড় করে থিয়েটারি ভঙ্গিতে বললাম, অন্যায় হয়েছে, মাফ করুন। আবার দৌড়ালাম। আমার পায়ে এখন খুড়াল হরিণের বেগ। আমি এখন প্লেনের চেয়েও জোরে ছুটতে পারি। আমি নাচতে নাচতে দৌড়ালাম। আমি ভালো হয়ে থাকবো, আমি ভালো হয়ে থাকবো, আমি ভালো হয়ে থাকবো। প্লেনে উঠে গেলাম। সিঁড়ির মুখে পাকা এয়ার হোস্টেস বিজ্ঞের মতো বলল, গুড মর্নিং। আমি হাসলাম, বললাম, ভেরি গুড মর্নিং ইনডিড। মেয়েটি একটু ঘাবড়ে গেল। জায়গায় গিয়ে বসলাম। পাশে এক ছোকরা মিলিটারি অফিসার, আমাদের বয়সী হবে, সেকেন্ড লেফটেন্যান্ট। তাকে পাশ কাটিয়ে জানলার পাশে আমার সিটে বসলাম। ফকার ফ্রেন্ডশিপ বা অন্য কোনো প্রেশারাইজড প্লেনে চড়ার মানেই হয় না কোনো। বাইরের শব্দ টব্দ কিছুই কানে আসে না। সাইলেন্ট পিকচারের মতো শুধু দেখা যায়। এর চেয়ে পুরনো ভাঙা ড্যাকোটা ভালো। পয়সা দিয়ে যে প্লেনে চলেছি তা প্রতি মুহূর্তে বুঝতে পারা যায়। ধর ধরফর গড়গড় করে, কোনে কোনে এয়ার পকেটে পড়ে বডি থ্রো দেয়, ডিগবাজি খেতে চায়। মানে প্রাণ এবং কান নিয়ে প্রতি মুহূর্তে লোফালুপি করে। বেশ অ্যাডভাঞ্চারাইজড এক্সপিরিয়েন্স। তা নয়,
এ যেন এয়ার কন্ডিশন ঘরে বসে থাকা। প্লেনটা ট্যাক্সিং করছে, উড়লো ব্যাস। এরপর শো করে মেঘ পুরো উপরে উঠবে, মেঘকে নিচে ফেলে আরও উঠে গেল, তারপর মুখ সোজা করে গন্তব্যের দিকে চলল। পাকিস্তান আমাদের সঙ্গে নাক ঘষাঘষি করে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো, কিন্তু আমাদের মতো প্লেন যাত্রী লাভ হয়েছে বিস্তর। আগে প্লেনটি গুয়াহাটি যেতে পাকিস্তানের উপর দিয়ে, এবার হোস্টেস ক্যানকেনে গলায় বলতো, উইল ইউ শর্টলি ফ্লাই ওভার দ্য রিভার পদ্মা। জানলা দিয়ে পদ্মার ছবি দেখতাম, চর, জল, অববাহিকা। গল্পে শোনা ভাটিয়ালি গানের পদ্মা, কল্পনা রাজকন্যা পদ্মা। কিন্তু এবছর পাকিস্তানের উপর দিয়ে যাওয়া চলবে না, গেলেই হয়তো কড়াক পিং করে দেবে। এখন প্রায় হিমালয়ের কোল ঘেঁষে যেতে হয় ভারতের মধ্য দিয়ে, আর ভাগ্যিস যেতে হয় তুষার মৌলি হিমালয়ের। সে কি রূপ! বরফাবৃত চূড়ায় সকালে রোদ এসে পড়েছে, আজ যেন নাগাধিরাজের অভিষেক হচ্ছে। দার্জিলিং আলমোড়া থেকেও হিমালয় দেখা, আর এ একেবারে নাগাধিরাজের মুখের কাছে এসে দেখা। এ দেখার তুলনা হয় না। কি সোনালী মুখ, কি সুন্দর! আমার নয়না সোনার চেয়েও সুন্দর। এ দৃশ্য না দেখলে জীবনে সত্যি একটা দেখার মতো কিছু অদেখায় রয়ে যেত। এয়ার হোস্টেস ব্রেকফাস্টের ট্রেটা নামিয়ে দিয়ে গেল, কানের কাছে ফিসফিসি শুধল, চা না কফি? বললুম কফি। সামনে বসা গুজরাটি ভদ্রলোককে মেয়েটি শুধল, ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান? ভদ্রলোক সাবধানে এদিক ওদিক তাকালেন, তারপর প্রাইভেটলি শুধলেন, হুইচ উইল বি বেটার? তার মানে বুঝলাম ডিম মাংস খাবার ইচ্ছা হয়েছে। বেচারি মেয়েটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ওর এয়ার হোস্টেজের জীবনে এমন তাজ্জব প্রশ্নও শোনেনি। আমার চোখে চোখ পড়তে ইশারায় বললাম, নন ভেজ। সঙ্গে 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 মেয়েটি পেশাদারি হাসি হেসে বলল, নন ভেজিটেরিয়ান। ভদ্রলোক যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, দেন নন ভেজিটেরিয়ান প্লিজ। ব্রেকফাস্ট খেয়ে জমিয়ে পাইপটা ধরলাম। এখন খুব ভাল লাগছে। প্লেনে উঠেই প্রথম 15-20 কেমন যেন অস্বস্তি লাগে। মাটি ছেড়ে স্বাদের পৃথিবী ছেড়ে মনটা দুখায়। এখন বেশ ভাল লাগছে। প্রোপেলার দুটো নীল আকাশে হাওয়া কাটছে। পুজোর আর বেশি দেরি নেই। ধবধবে সাদা মেঘ, সোনালি রোদ লাগছে। পায়ের তলায় সুন্দরী পৃথিবী লুটিয়ে রয়েছে। ধুলো নেই, বালি নেই, স্টেট বাসের ধোঁয়া নেই। ধ্বংস করো, চলবে না, চলবে না চিৎকার নেই। এখানে সব কিছু চলবে। গান গাওয়া চলবে, কাউকে ভালোবাসা চলবে। মানে এখানে জীবন ছাড়িয়ে এসেও বেঁচে থাকা চলবে। প্রোপেলার দুটো ঘুরছে, নিশ্চয়ই গুনগুন করছে। ভিতরে বসে শোনা যাচ্ছে না। প্লেনের স্টারবোর্ড উইংয়ের একটা পাশে ছায়া পড়েছে, সাদা বরফের মতো। কুচি কুচি জল জমেছে ধূসর পাখাটার গায়ে, যেন কখনো করুণ জাঙ্গিল উড়ে চলেছে। ভারী ভালো লাগছে। বেঁচে আছি বলে আনন্দ হচ্ছে। মরার কথা ভাবতেও ইচ্ছে করছে না। পৃথিবীটা যে এত সুন্দর জায়গা, এত কিছু কান ভরে শোনার আছে, চোখ ভরে দেখার আছে। এর এই একটি পাগলামি মন দিয়ে ভাবার আছে, যে আমার মরতে ইচ্ছে করে না। আমি খুব ভালো আছি, ভালো থাকতে হবে।